নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে আসা মানেই কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং আপনারা আপনাদের শরীর সংক্রান্ত স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং ডাক্তারবাবুরাও অবশ্যই কিন্তু তারাও কিন্তু আপনাদের একটা সুন্দর পরামর্শ দেন এবং সেই পরামর্শের মাধ্যমে আপনারা রোগমুক্ত জীবন খুঁজে পান এবং অবশ্যই একটা পার্মানেন্ট সলিউশন পান। আজকেও কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং অবশ্যই মেডিকেল কনসালটেন্ট। এবং আমরা আজকে কিন্তু জানবো যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা কিভাবে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো এবং আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের বিভিন্ন টপিক থাকে, যেই টপিকগুলো ভীষণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, যেই আলোচনার মাধ্যমে আপনারা ভীষণভাবে উপকৃত হন। আজকেও কিন্তু আমাদের একটি বিশেষ আলোচনা রেখেছি স্কিন ডিজিজ, যেটা কিন্তু ভীষণ এটা আমাদের 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 যে কোনো কাজে বা আমরা যে কোনো কাজ কর্মক্ষেত্র হোক, বাড়ি হোক বা পরিবার হোক, যে কোনো জায়গায় আমরা যখন থাকি তখন কিন্তু আমাদের এই স্কিন ডিজিজ ভীষণভাবে আমাদেরকে মনোসংযোগটাকে নষ্ট করে দেয় এবং বিভিন্নভাবে মনোনিবেশটাকে নষ্ট করে দিয়ে আমরা কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না। যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আমাদের পরিবার বা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু সবসময় একটা ভীষণ একটা ইরিটেটেড মানে সর্বক্ষণ কিন্তু আমরা একটা ভীষণ মানে একটা এক্সাইটেড ভীষণভাবে একটা মানে অসন্তুষ্টি বা বিভিন্নভাবে কিন্তু আমরা একটা বাতাবরণ তৈরি হয় আমাদের মধ্যে। সেই জায়গা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের কি বলছে, আসুন আমরা সে বিষয়ে আজকে জেনে নিই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। স্যার, প্রথমে আমি বললাম যে এই যে স্কিন ডিজিজ অর্থাৎ আমাদের যে স্কিনের যে বিভিন্ন রকমের সমস্যা আসে, সেটা মহিলার ক্ষেত্রে হতে পারে, পুরুষের ক্ষেত্রে হতে পারে। মহিলাদের ক্ষেত্রে বলবো যে বিভিন্ন এই যে মুখের মধ্যে মেছেদার দাগ বা বিভিন্ন কালো স্পট পড়ে যায়, ডার্ক সার্কেল বা হাতে র্যাশ উঠছে, বিভিন্ন রকমের নানান রকম সমস্যাগুলো তৈরি হয় ভীষণভাবে। সেটা কিন্তু আমাদের এফেক্ট করে, আমাদের যে কোনো কাজকে মনোসংযোগ থেকে অনেকটা দূরে সরিয়ে রাখে। তা আমরা সে বিষয়ে জানবো। এছাড়া আরও দেখা যায় যে এই যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় অবাঞ্ছিত লোম, অর্থাৎ মুখের মধ্যে অনেক সময় বিভিন্ন রকম আমরা যেটা ছেলেদের পুরুষের যেমন সৌন্দর্য ফুটে ওঠে, দাড়ি বা গোফ এগুলো না থাকলে ভালো লাগে না, তেমন মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেগুলো দেখা যায়। আমরা সে বিষয়ে জানবো আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে, সে বিষয়ে আজকে আমাদের বিশেষ আপনার কাছে আলোচনা। দেখুন, স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে আউটার মোস্ট কভারিং, ঠিক আছে, এবং এটা সবচেয়ে বড় কিন্তু আমাদের বলতে হবে অর্গান। এই স্কিন কিন্তু আমাদের একদম মাথার থেকে একদম পায়ের নখ অবধি কিন্তু স্কিন দিয়ে আমাদের আবৃত করা থাকে আমাদের শরীর। এই আমাদের যদি ভেতরে কোনো সমস্যা থাকে তার রিফ্লেকশানই কিন্তু আমরা স্কিনের মধ্যে দেখতে পাই। স্কিনে যেই রোগগুলো হয় বা যেই সমস্যাগুলো হয়, বেটার টু সে, তো সেই সমস্যাগুলো কিন্তু ভেতরে কিছু সমস্যা থাকে বলে সেগুলো কিন্তু রিফ্লেকশন আমরা স্কিনের মধ্যে দেখতে পাই। একটা একটা করে যদি বলি, দেখুন প্রথম বলবো আমি যেটা কালো দাগের সমস্যা বলছি, ঠিক আছে। প্রথম কথা, এই যে কালো দাগ অনেক রকম হয়। একটা আমি বলছি যেটা হচ্ছে জন্মগত, যেটা হচ্ছে বার্থ মার্ক বলি। এই বার্থ মার্ক কী হয়, শরীরের যে কোনো একটা অংশে একটা ব্রাউন কালার বা কালো রঙের একটা দাগ তৈরি হয়। সেটা এক একজনের এক একটা এরিয়া নিয়ে, কারো ছোট জায়গায় কারো বেশি জায়গায় এটা হয়। এই বার্থ মার্কটা কিন্তু একটা হাইপার পিগমেন্টেশন, মানে স্কিনটার একটা অংশকে কিন্তু বেশি কালো করে দিয়েছে, মানে স্কিনের যে ন্যাচারাল কালার তার থেকে বেশি কালো করে দিয়েছে। এটা একটা সমস্যা। এটা যদি দেখুন কোনো একটা অংশে ঢাকা পোর্শন আছে সেখানে হয়েছে, সেটা কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক্সপোজড এরিয়া, মানে ধরুন আমাদের মুখের চামড়ার ওপরে হলো, কারো দেখা যাচ্ছে হাতে হলো, বা ধরুন এমন এমন জায়গাগুলো হলো যেগুলো হয়তো বাইরে থেকে দেখা যাচ্ছে, সেখানে একটু কিন্তু অনেকের সমস্যা হয় বা ব্যতিব্যস্ত হয় এবং সৌন্দর্যেরও একটু ঘাটতি পড়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু দেখতে হবে যে কি করলে এটা ঠিক হবে। এটা কি করলে ঠিক হবে এটা আমি পরে আসছি। আবার কিছু আছে যে দেখুন মেছেদার দাগটা সাধারণত কখন দেখা যায়, মাঝবয়সী মেয়েদের এবং পুরুষদের, বিশেষ করে মহিলাদের এটা হয়। এইটার মেন একটা কারণ হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স। কি হয়, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু হরমোনাল চেঞ্জেস আসে, পুরুষদের ক্ষেত্রেও আসে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেকটা সময় মানে বেশি আসে আর কি। মানে যেমন ধরুন
প্রথমে তো ছোটোবেলা থেকে যখন পিউবার্টি আসছে, মানে যখন বয়স সন্ধির কাল, তখন একটা হরমোনাল চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে কিছু সিক্রেশন বাড়ে মুখের মধ্যে, এবং দেখা যায় যে সেখান থেকে অ্যাকনে বা পিম্পলসের সমস্যা দেখা যাচ্ছে। পুরুষ মহিলা সবারই হয়, ছেলে মেয়ে সবারই হয়, কিন্তু মহিলাদের ব্যাপারটা আমি যেটা বলছি ওই টাইমে একটা চেঞ্জেস হয়। তারপরে দেখা যায় যখন মেয়েদের বিয়ের পর যখন সে কনসিভ করছে, তখন কিন্তু মানে প্রেগনেন্সি আসছে, তখনও কিন্তু একটা হরমোনাল চেঞ্জেস আসে। সেক্ষেত্রে সবচেয়ে তাড়াতাড়ি যে স্কিনের ওপরে এফেক্টটা আসে, দেখা যায় যে স্কিনের মধ্যে একটা কালো দাগ আসছে। বিশেষ করে দেখা যায় যে গালের থেকে নিয়ে নাকের ওপর দিয়ে একটা প্রজাপতি যেন বসে আছে এমন দেখতে লাগে, সেই দাগটা অনেকের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় না। এটাকে বলা হয় যে মার্ক অফ প্রেগনেন্সি অথবা মাস্ক অফ প্রেগনেন্সি। মাস্ক অফ প্রেগনেন্সি মানে একটা প্রেগনেন্সির একটা মুখোশ পড়া হয়েছে, মানে প্রেগনেন্সির সময় ওই মুখোশটা চলে আসে, এরকম একটা হয়। আবার অনেকের কি হয়, যখন দেখা যাচ্ছে 45-40 হয়ে যাচ্ছে, অনেকের এক এক সময় হরমোনাল চেঞ্জেস আসে, পিরিয়ডসের সমস্যা আছে, সেই সময় কি হয় দেখা যায় যে, এবং মেনোপজের টাইমটা দেখা যায় যে এই যে মেচেদার দাগগুলো, এগুলো কিন্তু আসছে, কালো কালো দাগ বা ব্রাউন কালারের দাগ মুখের মধ্যে দেখতে পাওয়া যায়। এরকম এক একটা সময় কিন্তু এক এক রকম চেঞ্জেস আসে মেয়েদের হরমোনাল, এবং তার জন্য কিন্তু এফেক্ট হয় এই কালো দাগ। এটা গেল একরকম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে অনেকে প্রপারলি কিন্তু মেনটেন করে না স্কিনটাকে, কিভাবে সেটাকে প্রোটেকশান নিতে হবে, সেটাকে সূর্যের আলো থেকে কিভাবে বাঁচাতে হবে, এই কেয়ারগুলো যখন করে না, তখন দেখা যায় যে এক্সেস সান এক্সপোজারে, আলট্রাভায়োলেট রেতে বেশি এক্সপোজার হচ্ছে বলে দেখা যায় যে সেখান থেকে মেচেদার দাগ চলে আসছে, কালো দাগ আসছে। এগুলো একটা গেল। তারপর আবার দেখা যায় যে অনেক সময় দুর্বলতার জন্য দেখে যাচ্ছে রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না, অপুষ্টির কারণে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন লেভেল কম, তারপরে দেখা যাচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি রয়েছে, সেই সময় দেখা যায়, এবং মানসিক চাপ বেশি রয়েছে, এই সময় দেখা যায় যে মেয়েদের চোখের নিচে, পুরুষ মহিলা সবারই হতে পারে, আমি মহিলাদের ব্যাপারটা বলছি বিশেষ করে বলে আমি মহিলাদেরটাই বলছি, যে আন্ডার আই ডার্ক সার্কেল চলে আসে। এই আন্ডার আই ডার্ক সার্কেলগুলো কিন্তু একটা পিগমেন্টেশন তৈরি করে, যেখানে দেখে খুব অসুস্থ মনে হয় সেই ব্যক্তিকে, খুব মানে আনহেলদি মনে হয়, যেন তার মধ্যে স্বাস্থ্যকর ব্যাপারটা নেই, তার হয়তো কোনো একটা সমস্যা, দেখতেও বয়স বেশি বেড়ে যায়। এই যে বিভিন্ন দাগগুলো, এগুলো হচ্ছে সাধারণ দাগ। আরও একটা দাগ হয়, বিশেষ করে দেখা যাবে মোটা মানুষের এই দাগটা বেশি দেখা যায়, এবং তাদের হিস্ট্রিতে থাকবে যে তাদের সুগার আছে, ঠিক আছে। সেটা হচ্ছে দেখবেন একটা ছেকলের মতো দাগ ঘাড়ে পড়বে, আর্মপিটে পড়ে, অনেক সময় কপালের এই জায়গাগুলোতে পড়ে। এইগুলো দেখা যায় যাদের বেশি মোটা চেহারা, এবং তার সাথে সাথে যদি দেখা যায় সুগার আছে, তাদের কিন্তু এই প্রবলেমগুলো দেখা যায়। এরকম বিভিন্ন রকম কালো দাগের সমস্যা কিন্তু আমরা দেখতে পাই একজন মানুষের, সে পুরুষ হোক বা মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বেশি আসে, কিন্তু পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেমগুলো আসতে থাকে। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো ডাক্তারবাবু, যেটা হলো আরেকটা বিশাল, মানে এটা একটা আরেকটি খুব কোশ্চেন যেটাকে বলে জিজ্ঞাসা ভীষণভাবে, যে সেতি। অনেক সময় দেখা যায় যে হয়তো সে জন্মগতভাবে সে সেতি নিয়ে জন্মায়নি, কিন্তু আস্তে আস্তে কোনোভাবে তার শরীরে বা বিশেষ করে মুখে বা গালে বা গলায় অনেক সময় সেতির দাগ আমরা দেখতে পাই। আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে? দেখুন, এই সেতিটাকে মডার্ন সায়েন্স বলছে যে এটা অটো ইমিউন ডিজিজ। মানে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা হচ্ছে বলা হয় আমাদের ইমিউনিটি। এই ইমিউনিটিটা মাঝে মাঝে কি হয়, গন্ডগোল হলে আমাদের নিজেদের শরীরের বিরুদ্ধে কাজ করে। এর ইমিউনিটির মেন কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা, মানে রোগ প্রতিরোধ করা। কিন্তু যখন ও গন্ডগোল হয়ে যায় ওর, বা ও ঠিকমতো বুঝে উঠতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল, তখন কিন্তু ও কি করে, আমাদের নিজেরই শরীরটাকে সে ধ্বংস করার দিকে চলে যায়। তার মধ্যে এই যেটা সেতি, যেটাকে ভিটিলিগো বলা হয়, সেতি কিন্তু একটা বড় অটো ইমিউন ডিজিজ। মডার্ন সায়েন্সে বলছে, মডার্ন চিকিৎসায় বলছে যে এর কোনো কিন্তু চিকিৎসা নেই, এটা সারবে না। কিন্তু আমাদের আয়ুর্বেদাতে দেখা যাচ্ছে যে যারা এই ধরনের প্র্যাকটিস, মানে সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে, তাদের কিন্তু ভিটিলিগোটা আস্তে আস্তে রিভার্স হয়। কেন রিভার্স হয়? কারণ আমাদের আয়ুর্বেদা বলছে যে একদম
গোড়া থেকে রোগটাকে কিন্তু সারাতে হবে। গোড়া থেকে রোগটা যদি সারানো যায় তাহলে কি হবে, মেইনলি যে কারণে ভিটিলিগোটা তৈরি হয়েছে বা এই যে অটো ইমিউনিটিটা হয়েছে, তাহলে যদি আমার ইমিউনিটিটা ঠিক মতো ফাংশন করে আর তাহলে এটা বাড়বে না। এবং কিছু ওষুধের মাধ্যমে, কিছু পদ্ধতির মাধ্যমে আস্তে আস্তে যে ডিসকালারেশনটা হয়েছে, হাইপো পিগমেন্টেশন হয়েছে, হাইপো মানে সাদার দিকে যে পিগমেন্টেশন, হাইপার মানে কালোর দিকে যে পিগমেন্টেশন, এই যে হাইপো পিগমেন্টেশন যেটা হয়েছে সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনা যাবে। অবশ্যই তার জন্য অনেক রেস্ট্রিকশানে থাকতে হবে, যেভাবে ডাক্তারবাবুরা আমাদের এখান থেকে বলে দেবে সেভাবে মেনটেন করতে হবে, সেই কথা শুনে চলতে হবে, ওষুধ খেতে হবে। এবং যখন এগুলো সবগুলো করা হবে তার সাথে সাথে কিছু থেরাপিও আছে, সেগুলো যখন করা হবে দেখবেন আস্তে আস্তে প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ, অবশ্যই সবার রেজাল্ট একই সময়ে পাবেন না, কারো তাড়াতাড়ি হবে, কারো দেরি হবে, কারো কম হবে, কারো বেশি হবে। তার জন্যই একটাই কথা বলবো, যখনই প্রবলেমটা আসছে সেটাকে ফেলে না রেখে তাড়াতাড়ি কিন্তু ট্রিটমেন্ট করিয়ে নিন। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তার জন্য একটা একদম আমরা আরো এই বিষয়ে জানবো। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ওই হাওড়া কদমতলা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা বলুন? সমস্যা বলতে গেলে শীতকালে দেখা যাচ্ছে যে হাঁটুই ব্যথা হচ্ছে, তারপরে আর থাকে না। কারণটা কি? বয়স কত আপনার? বয়স আমার 45। আচ্ছা, হাঁটুর ব্যথা হয় আবার থাকে না বলতে কি, আরেকটু খুলে বলুন। শীতের সময়টা মানে শীতের সময় 1-2 মাস হয়, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে সারা বছর আর ব্যথা থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন। কোনো ডাক্তারবাবু দেখাই না, এমনি টেনবেল মালিশ করি। আচ্ছা, কি কারণ হয় বলতো তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনুন। দেখুন, আয়ুর্বেদ মতে বলা হয় যে আমাদের যে শরীরের একটা ত্রিদোষা আছে আমাদের শরীরে, মানে বাত, পিত্ত, কফ। এই ত্রিদোষের যখন একটা ব্যালেন্স থাকে তখন মানুষ সুস্থ থাকে। কিন্তু এই ত্রিদোষের মধ্যে কোনো একটা দোষ যদি বেড়ে যায় তখন তার যা গুণ, সেই ত্রিদোষের সেই দোষের যা গুণ, সেই কাজগুলো কিন্তু শরীরের মধ্যে সে করতে থাকবে। যেমন ধরুন, এই যে যাদের ব্যথার প্রকোপটা বাড়ে, জয়েন্ট পেন, বিশেষ করে মাসেলের পেন, জয়েন্টের পেন, নার্ভের পেন, এইগুলো, তারা কিন্তু বাত প্রকৃতি মানুষ, মানে তাদের মধ্যে বাতের ব্যাপারটা একটু বেশি। এবার যখন শীত, এই বাতের ব্যাপারটা অ্যাগ্রেভেট হয়, মানে খুব বেশি তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে, শীতকালে। তার জন্যই যাদের বাত প্রকৃতির মানুষ, তাদের মধ্যে যে সিমটমগুলো থাকে সেই অনুযায়ী যে সে বাত প্রকৃতির, তখন কি হয়, যেহেতু শীত পড়ে এই বাত জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাগ্রেভেট হয়ে যায়। যাদের যাদের অ্যাগ্রেভেট হয়, মানে বেড়ে যায় বাতের প্রকোপটা, তাদের ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন মাসেলে, নার্ভে কিন্তু ব্যথার সমস্যাটা বেড়ে গেছে। আপনার ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। এবং আপনার 45-এর মতো এজ বললেন, এবার এটা দেখার দরকার আছে যে আপনার ওখানে হাড়ে কোনো রকম সমস্যা আছে কিনা। 2-3টে সমস্যা খুব কমন যেটা আমরা হাড়ের জয়েন্টে দেখতে পাই, বিশেষ করে হাঁটুর জয়েন্টে। সেটা হচ্ছে যে আমাদের জয়েন্টে একরকম রস থাকে বা একরকম তেলের মতো জিনিস থাকে, ফ্লুইড বলা হয়। হাঁটুর জয়েন্টে যেটা সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়, এই সাইনোভিয়াল ফ্লুইডটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কমে যাচ্ছে। যখনই কমে যাবে ওখানে দুটো ব্যাপার হবে, যে ওখানে স্টিফনেস আসবে, শক্ত শক্ত ভাব হবে। দেখা যাবে ঘুম থেকে ওঠার পর, মর্নিং স্টিফনেস বলা হয়, ঘুম থেকে ওঠার পর হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে, নর্মাল হাঁটতে পারা যাচ্ছে না। কিন্তু অনেকক্ষণ হাঁটার পর দেখা যাবে জায়গাটা আস্তে আস্তে একটু স্মুথ হয়ে গেছে, হাঁটাটা সহজ হয়ে গেছে, কারণ হাঁটার পর দেখা যায় যে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। এটা একটা হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের এই ধরুন দুটো জয়েন্টের মধ্যে ওই তেলটা কমে গেছে, সেখানে কিন্তু দেখা যায় যে ইয়েটা বেড়ে যায়, কি বলবো, যে হাড়ে হাড়ে ঘষা খাওয়া শুরু করে। দুটো হাড়ের মধ্যে গ্যাপটা কমে যায়, হাড়ে হাড়ে ঘষা খায়। যদি এবার হাড় দুর্বল হয় তাহলে এই ঘষা খেতে খেতে কিন্তু হাড় ক্ষয় হয়ে যাবে। হাড় যখনই ক্ষয় হবে তখন কিন্তু দেখা যাবে এই ব্যথাটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাচ্ছে আপনার। মানে শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক, সবসময় কিন্তু ব্যথা থাকছে, কারণ ওই নার্ভ এবং রক্তর যে আমাদের ভেসেল, তার উপরে চাপ পড়ছে। যখনই এই চাপ পড়বে তখনই কিন্তু ব্যথাগুলো বেড়ে যায়। তার জন্য দেখা যায় যখন বসে থাকছেন ব্যথা নেই, যেই হাঁটা শুরু করলেন ব্যথা, বসা থেকে দাঁড়াতে গেলে ব্যথা, সিঁড়ি দিয়ে উঠতে গেলে ব্যথা, কারণ তখন হাঁটুর ওপরে চাপগুলো বেশি পড়ে এবং নার্ভগুলো তখন কম্প্রেসড হয়ে থাকে, মানে চাপ খেয়ে থাকে। এইগুলো হচ্ছে এই ব্যথাগুলোর কারণ হয়। এবার আপনার যে প্রবলেমটা, এটাকে যদি পার্মানেন্টলি সলিউশন চান, কারণ এটা আপনার বারে বারে প্রত্যেক বছরে হচ্ছে,
এইটা দুটো কাজ করতে হবে। প্রথম কথা দেখতে হবে আপনার হাঁটুতে ক্ষয় হয়েছে কিনা বা সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেছে কিনা এইটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে আমি বললাম বাত প্রকৃতি যেটা বেড়ে যায়, এই বাত প্রকৃতিটাকে এই ত্রিদোষ যেটা বলছি এটাকে ব্যালেন্স করতে হবে। যখনই এটা আপনি ব্যালেন্স হয়ে যাবেন দেখবেন তখন শীতকালে এলেও আপনার কিন্তু ওই ব্যথাগুলো আপনি ফিল করতে পারবেন না, কারণ আপনার শরীরের মধ্যে ও মানে ওই প্রকোপটা বাড়াতে পারবে না, ওর এফেক্টটাকে কিন্তু ও বাড়াতে পারবে না, কারণ ত্রিদোষটা আপনার কিন্তু ব্যালেন্স থাকছে। এইভাবে করে কিন্তু মেনটেন করলে দেখবেন আপনি সুস্থ থাকবেন সবসময়। একদম। আমরা আরও বিষয়ে জানবো অবশ্যই। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবে আপনাদেরকে নানানভাবে সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দেয়, এবং তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কিন্তু এইভাবে কার্যগুলো করছেন। এবং অবশ্যই তার কারণ একটা কথাই বলতে হয় যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু বিভিন্ন রোগের, যেমন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন জটিল কঠিন রোগের যেমন অসাধারণ ট্রিটমেন্ট হয়, তার সঙ্গে কিন্তু এই যে স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু ভীষণভাবে সেখানে ফলপ্রদ এবং ভীষণভাবে মানুষ কিন্তু উপকার পাচ্ছেন, এবং সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটি সুস্থ জীবন পাচ্ছেন। তার কারণ আমাদের এই যে স্কিনের ব্যাপারটা কিন্তু একদম একটা বাহ্যিক আবরণ, সেই আবরণটিকে সুন্দর রাখার জন্য কিন্তু আপনার ভেতরের যেটা আমাদের শরীরের ভেতরে যে অর্গানগুলো আছে বা শরীরের যে সুন্দরভাবে যে একটা ঈশ্বর যেভাবে স্ট্রাকচার তৈরি করে দেন সেগুলোকেও আপনার কিন্তু ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনার বাহ্যিক আবরণটা সুন্দর হয়ে উঠবে। তখন স্কিনটা কিন্তু ভীষণ আমাদের কাছে সেন্সিটিভ জিনিস, যেটার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার নিজেকে যদি সুন্দর রাখতে চান তাহলে মনে হয় আপনার স্কিনের ওপর ভীষণভাবে যত্ন নিতে হবে, এবং তার সঙ্গে ভেতরের অর্গান বা যদি কোনোভাবে সমস্যা থাকে সেইটাকেও কিভাবে আপনি একটা সুন্দরভাবে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকবেন, সেটাই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের পথ দেখাচ্ছেন, এবং ভীষণভাবে মানুষ কিন্তু উপকৃত হচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি প্রদীপাল বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা? আমি মানে থাকলে কোমর ব্যথা করে, আমার সোজা হয়ে উঠতে পারছি না, এত ব্যথা হয়। কিভাবে মানে কিভাবে ব্যথা হয়েছে কোমরে? আর ধরো কাজ করতে যাচ্ছি কিছু হয়ে, কিছুক্ষণ থাকার পর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এত কোমর ব্যথা করছে। আচ্ছা, আপনার কি সামনের দিকে ঝুঁকে কাজ করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে হয়েছে এটা? হচ্ছে ধরো হচ্ছে, ওষুধ খাচ্ছি কিন্তু কিছু হচ্ছে না। আচ্ছা, এক্সরে করেছিলেন আপনি? না না, এক্সরে এগুলো কিছু করিনি, এমনি ডাক্তার দেখি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, সাধারণভাবে কি হয়, ব্যথা হলে মানুষ কি করে, ব্যথার ওষুধ খায়। সেটা কিন্তু সমাধান না, কারণ হচ্ছে ব্যথার ওষুধ যদি আপনি খান ব্যথাটা আপনার ফিল করবেন না, কিন্তু ব্যথার জায়গায় রয়ে গেল। কারণ কি, যে কারণে ব্যথাটা শুরু হয়েছে সেই ব্যথাটা কারণটাকে আমাদের ঠিক করাতে হবে। কারণ ঠিক করাতে গেলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে প্রথমে যে কি কারণে ব্যথাটা শুরু হয়েছে। এবার আপনার কোমরে ব্যথা দেখা যাচ্ছে, সামনের দিকে ঝুঁকে কোনো ভারী কাজ করতে গেলে বা কাজ করতে গেলে আপনি এতটাই ব্যথা পাচ্ছেন যে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। কি হচ্ছে ওখানে আপনার কিন্তু যে হাড়ের যে শেপ, কোমরের যে হাড়ের লাম্বার রিজিয়নের যে আপনার হাড়ের শেপটা যেমন থাকে, এগুলো এক্সরেতে বোঝা যায় ভালো, তো সেই শেপটা কিন্তু বেঁকে যাচ্ছে, উল্টো দিকে বেঁকে যাচ্ছে, যেরকম থাকা উচিত তার উল্টো দিকে বেঁকছে। যখনই এই ব্যাপারটা আসছে তখন কিন্তু একটা বড় সমস্যা কি, ওইখানে যে নার্ভগুলো আছে, রক্তনালিকাগুলো আছে, সেগুলোর ওপরে কিন্তু চাপ পড়ছে এবং সেখান থেকে ব্যথার সৃষ্টি। এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা, যদি আপনি এই যে ভারী কাজ করছেন কোনো সময় আপনার লেগে গিয়ে থাকে, হয়তো এখন আপনার মনে নেই, কিন্তু অনেক সময় কি হয়, ভারী কাজ করতে গিয়ে তুলতে গিয়ে হ্যাঁচকা লেগে যায়। বা আরেকটা ব্যাপার হয়, ধরুন আপনি খুব বেশি গাড়ি ট্রাভেল করেন, ধরুন 2 হুইলার হোক 4 হুইলার হোক, খুব, এবার রাস্তাঘাটে কিন্তু ঝাঁকুনিটা লাগে। এবার যদি আপনার সমস্যা অল্প থাকে, দিনের পর দিন ওই রেগুলার ওই ঝাঁকুনি খেতে খেতে কোমরের মধ্যে কিন্তু সমস্যাটা বেড়ে যায়। তো ওরকমও যদি আপনার কন্ডিশান থাকে তাহলেও দেখা যাবে যখনই আপনি একটু ভারী কাজ করছেন তখন কিন্তু আরও সমস্যাটা বেড়ে যাবে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে, আপনি যখন আমাদের কাছে আসবেন প্রথমে আপনাকে দেখতে হবে যে কি করলে আপনার ব্যথাটা হচ্ছে। আমাদের ডাক্তারবাবুরা বুঝে নেবে কি কারণে ব্যথাটা হচ্ছে। দরকার পড়লে আপনার যদি আগের কোনো এক্সরে থাকে এক্সরে রিপোর্ট নিয়ে আসবেন, যদি না থাকে এবং আমাদের ডাক্তারবাবুরা যদি মনে করেন যে আপনার এক্সরে একটা করাতে হবে তাহলে করিয়ে নেবে। এইবার আপনার ট্রিটমেন্টটা যে চলতে চলতে দেখবেন ফার্স্ট যেটা হবে আপনার ব্যথাটা কমে আসবে, ঠিক আছে।
এবং তার পাশাপাশি যে সমস্যাটার জন্য ব্যথা হয়েছে সেইটা কিন্তু আস্তে আস্তে কারেকশন হবে। যদি দেখা যায় যে আপনার হাড়ে কোনো রকম ক্ষয় হয়েছে, দুটো হাড় একসাথে লেগে যাচ্ছে, তাদের মধ্যে স্পেসটা কমে গেছে, তার ট্রিটমেন্ট, ক্ষয় হলে তার ট্রিটমেন্ট, এবং দেখা যাচ্ছে অনেক সময় যে নার্ভগুলো দুর্বল হয়ে যায় চাপ লেগে লেগে, সেগুলোর ট্রিটমেন্ট আছে, সব কিছু আছে। আয়ুর্বেদাতে শুধু মেডিসিন নয়, আয়ুর্বেদাতে কিন্তু পঞ্চকর্মা থেরাপি একটা বড় অংশ, এবং আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখবেন যে আপনার একটা যে যাদের যাদের দরকার হবে পঞ্চকর্মা থেরাপি, তারা যদি দুটো কম্বিনেশন করে ট্রিটমেন্টটা নিতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এবং অনেক বেটার রেজাল্ট পাবেন। যেটা হয়তো আপনি এখন থেকে হয়তো 10 বছর আগে থেকে, আমাদের এখানে পেশেন্ট এমন আসে না 10 বছর 15 বছরের পুরনো ব্যথা নিয়ে আসছে, বিভিন্ন রোগ নিয়ে আসছে, তারা কিন্তু সুস্থ হচ্ছে, কারণ সঠিক ট্রিটমেন্টটা এখানে পায়। এবং কি হচ্ছে, রুট কজ, যেই কজটার জন্য আপনার ওই সিমটমটা আপনারা দেখতে পাচ্ছেন বা সমস্যাটা এসছে, সেটাকে পার্মানেন্টলি কিন্তু ঠিক করাতে হচ্ছে। তো এইভাবে ট্রিটমেন্ট করলে অবশ্যই একজন ব্যক্তি কিন্তু পার্মানেন্টলি সুস্থ হতে পারে। একদম, আমরা সে বিষয়ে আরও অনেক কিছুই আমরা জানবো। তখন আজকে আমাদের স্কিন ডিজিজ নিয়ে কিন্তু আমাদের কিছু ত্বকের পরিচর্যা বা ত্বককে কীভাবে আমরা ভালো রাখবো সেটারই কিন্তু আজকে আমাদের বিশ্লেষণ করছেন অবশ্যই ডক্টর এস ভাদুড়ী, যিনি কিন্তু এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একজন গুড ডক্টর, এক্সপার্ট ডক্টর, এবং তার সঙ্গে তিনি মেডিকেল কনসালটেন্ট। অবশ্যই তার কাছ থেকে কিন্তু আজকে আমরা বিশদভাবে জানছি। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি স্বপন দাস বলছি। কি সমস্যা বলুন স্বপন বাবু? তো আমার বিষয়ে, আমার না কিছুদিন না গলায় প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, মানে কাশি হচ্ছে আর গলার একদম ইয়েটা কণ্ঠ যে এরকম প্রচন্ড পরিমাণে ব্যথা, মানে জল ঢোক গিললেও ব্যথা করছে। আচ্ছা, আপনার যে টনসিলের জায়গাটা, টনসিল গ্ল্যান্ডগুলো কি ফুলেছে আপনি দেখতে পাচ্ছেন? না সেরকম ভাবে ফুলেনি, কিন্তু হাতে যখন চাপ দিই তখন ব্যথাটা লাগছে। আচ্ছা, আপনি এর জন্য ওষুধ খেয়েছেন? বিভিন্ন নর্মাল দোকান থেকে আমি ওষুধ খেয়েছি বলে, কিন্তু কোনো কমছে না, দিন 15 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ব্যাপারটা, এই শীতকাল এসছে, এখন শীতে কিন্তু ঠান্ডা, এক একজনের ইমিউনিটি যদি কম থাকে চট করে ঠান্ডা ধরে যায়। দেখবেন শীতে অনেকে হালকা পোশাক পরেও ঘুরে বেড়াচ্ছে, রাতের বেলা কুয়াশার মধ্যে থাকছে, ভোরবেলা উঠে বেরিয়ে যাচ্ছে কাজে, কিন্তু ঠান্ডা লাগছে না। আবার অনেকের দেখবেন অনেক প্রোটেকশান নিয়েছে, তবু চট করে হয়তো একদিন একটু গাফিলতি করলো, তাতে চট করে ঠান্ডা লেগে যাচ্ছে। এগুলো হচ্ছে ইমিউনিটি এবং লো ইমিউনিটির কারণ। যাদের ধরুন এই ঠান্ডাটা লাগছে না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, এবং যাদের লেগে যাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম। এটার কারণ যদি আয়ুর্বেদায় বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেন কম আর কেন বেশি, দেখুন আমি যেটা বলছিলাম ত্রিদোষের কথা, এই ত্রিদোষের মধ্যে যদি যাদের কফ জাতীয় যে দোষটা, সেটা যদি মানে সেই ব্যক্তি যদি কফ প্রকৃতির হয়, মানে তার নেচারটা যদি কফের মতো থাকে, মানে কফ প্রকৃতিদের যা যা লক্ষণ থাকে সেগুলো থাকে, এবং সেটা যদি শীতকালে যদি বেড়ে যায়, তাহলে কিন্তু তার দেখা যাবে চট করে ঠান্ডার ধাতটা চলে আসছে, মানে ঠান্ডাটা লেগে যাচ্ছে। এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য আর কি। যাদের ঠান্ডা লাগে তাদের কিন্তু কফ প্রকৃতিটা বেশি থাকে সেই সময়, মানে হয়তো সে আগে ব্যালেন্স ছিল কিন্তু সেই মুহূর্তে বেড়ে গেছে। ঠিক আছে, এটা যে কোনো মানুষের হতে পারে। কারণ হচ্ছে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা তখন কমে যাচ্ছে, এটা একটা ইমব্যালেন্স আসছে। এবার আপনার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। এবার আপনার করণীয় কি? প্রথম কথা হচ্ছে ঠান্ডাটাকে অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত এই যে কোনো রোগ হলে প্রথমে আমরা একটা কথা বলে দিই, মাছ মাংস ডিমটা চেষ্টা করবেন বর্জন করতে। কিছু কিছু ক্ষেত্রে তো একদম স্ট্রিক্টলি বলা হয়, যেমনি স্কিনের আমি ভিটিলিগোর কথা বললাম, মানে সেতির কথা বললাম, তারপরে সোরাইসিস যখন হবে, মানে অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, তা মানে কোনো বড় বড় রোগ হলে, কনস্টিপেশনের প্রবলেম থাকলে, এগুলোতে তো মাছ মাংস, লিভারের প্রবলেম থাকলে মাছ মাংস ডিম একেবারে বর্জন, কিডনির সমস্যা থাকলে একেবারে বর্জন। কারণটা হচ্ছে আমরা যত এই অ্যানিম্যাল প্রোটিনটা খাবো তখন কিন্তু আমাদের অটো ইমিউন ডিজিজগুলো বেড়ে যায়। ও বুঝতে পারে না যে এই যে প্রোটিনটা শরীরের মধ্যে আছে সেটা আমাদের নিজেদের গায়ের প্রোটিন, নাকি ও বাইরে থেকে প্রোটিনটা আমাদের শরীরে ঢুকছে, এই অ্যানিম্যাল প্রোটিনটা। এখানেও ও গন্ডগোল করে ফেলে অনেক সময়, তখন কিন্তু এই অটো ইমিউন ডিজিজগুলো বেড়ে যায় ফাট করে।
তো এইটা আমাদের প্রথম কথা। এবং হিলিংয়ের জন্য যখন আমার সুস্থ রাখতে হবে নিজেকে, যত কম ওষুধ খেয়ে পারা যায় তার জন্য এমন ওষুধ খেতে হবে যার কোনো সাইড এফেক্ট নেই, তখন আমাদের কিন্তু এই আহারটা একটা বড় ব্যাপার। এই আহার, এই মানে পথ্য যেটা আমরা খাবো, ঠিক আছে, ওষুধের পাশাপাশি তো আমাদের পথ্য খেতে হবে, খাদ্য খাবার খেতে হবে, সেটা কিন্তু সঠিক যাতে হয়। এই যে তখন আমাদের কিন্তু এই মানে মাছ, মাংস, ডিম এগুলোকে কিন্তু একদম বর্জন করা উচিত। তাহলে আমার কি হবে, শরীর খুব ইজিলি টক্সিন মুক্ত থাকতে পারবে, এবং যত টক্সিন মুক্ত থাকবে তত আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং আমার কিন্তু রোগটা তাড়াতাড়ি সেরে যাবে। আপনি এখন কয়েকটা জিনিস করা শুরু করুন। প্রথম কথা কি করবেন, ভেপার নিন, নর্মাল জল, কোনো কিছু মিক্সড করার দরকার নেই, নর্মাল জল দিয়ে ভেপার নেওয়া শুরু করুন দিনে 3 বার। জলটা যখন ফুটবে, যদি ভেপারের কোনো মেশিন থাকে ভালো, যদি না থাকে তাহলে জলটা টকবক করে ফুটবে, যখন নামাবেন একটা, হ্যাঁ, এমন একটা পাত্র নিন যেখান থেকে মানে ধোঁয়াটা ওপর দিকে উঠবে, একটু সরু মুখ হলে সুবিধে হয়, ঠিক আছে, একটু বেশি করে জলটা নেবেন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এবং মাথাটা ঢেকে আস্তে আস্তে করে নাক দিয়ে মুখ দিয়ে ভেপারটা টানতে থাকুন, ঠিক আছে। এটা পুরো আপনার কিন্তু একদম শুধু গলা আর নাকে লাগছে না, একদম আপনার লাংস অবধি কিন্তু পৌঁছে যাবে। সেইখানে কিন্তু দেখা যাবে যে এই হিটটা কিন্তু আপনার উপকার করছে, ব্যথার জন্য উপকার করবে, কোনো ইনফেকশন থাকলে সেটার জন্য ভালো হবে। সেকেন্ডলি আরেকটা করবেন, কি করবেন, গার্গল করবেন। গার্গলটা কীভাবে করবেন, প্রথম কথা, হালকা গরম জল নেবেন যেটা দিয়ে গার্গল করা যায়, যদি সম্ভব হয় তাতে একটু সন্দক লবণ দেবেন অল্প পরিমাণে, আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, তবে 1 চিমটে হলুদ দেবেন তাতে। হলুদটা দিয়ে প্রথমে খাবার জল নেবেন, কিন্তু ওই মানে যে জলটা আপনি খেতে পারেন ওরকম জলই নেবেন। এবার ওই হলুদ দিয়ে গার্গেলটা করবেন, হলুদ জল দিয়ে গার্গেলটা করার পর ওই জলটা গিলে নেবেন। এতে কি হবে, আপনার ইনফ্লেমেশন কমবে। গলায় যে ইনফ্লেমেশন থাকে, হলুদ সেটাকে কমতে সাহায্য করে, ঠিক আছে। বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ইনফ্লেমেশন হতে পারে, সেই ফোলা ভাবটাকে কমাবে। যখনই কমাবে দেখবেন আপনার ঢোক গিলতে কষ্টটা কম হবে, এবং খাদ্য খাবার খেতেও কষ্ট কম হবে, কারণ ওই ফোলা ভাবটা আস্তে আস্তে কমবে। এটা দিনে 2 বার করে করবেন। এবং একটা মানে হার্বাল টি তৈরি করুন। একটা হার্বাল টি কী করবেন, তার মধ্যে যদি আপনার দেখছেন কফ আছে, ঘড়ঘড় করছে, বেরাতে পারছে না, তাহলে তাতে আদা দেবেন না। আর যদি দেখছেন শুধু কাশি হচ্ছে কিন্তু সেখানে কোনো কফ নেই, বা নিঃশ্বাসেরও কষ্ট, মানে বুকে চাপ লাগছে না যে নিঃশ্বাস নিতে, তাহলে কি করবেন, আদাটাও অ্যাড করবেন। আর কি কি দেবেন সেটাও আমি বলে দিচ্ছি। তাতে লং দেবেন, পিপুল দেবেন, যষ্টিমধু দেবেন, বাসক পাতা দেবেন। এগুলোর 2 কাপ জলের মধ্যে সবগুলো ভালো করে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে সব একসাথে দিয়ে ফোটাতে থাকবেন। ফোটানোর আর হচ্ছে যষ্টিমধু বললাম, পিপুল বললাম, লং বললাম, আর হচ্ছে আপনার বাসক পাতা বললাম, এই 4টে জিনিস দেবেন। আর যাদের দেখবেন যে বুকে কষ্ট হচ্ছে না নিঃশ্বাস নিতে বা ঘড়ঘড় করছে না, তারা আদাটাও নিতে পারেন, ঠিক আছে। এই সবগুলো নিয়ে একসাথে ফোটাবেন। 2 কাপ জলকে ফুটিয়ে 1 কাপ করে নেবেন, তারপরে ছেঁকে নেবেন। তার মধ্যে 1 চামচ, মানে ছোটো চামচের 1 চামচ, ওটার মধ্যে ভালো পিওর হানি মেশাবেন, ঠিক আছে, ভালো মধু মেশাবেন। মিশিয়ে ওটা চায়ের মতো সিপ করে সকালে একবার খাবেন এবং বিকেলে একবার খাবেন। এইভাবে করে মেনটেন করুন, দেখবেন 2-1 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন। যদি দেখছেন তাও কাজ হচ্ছে না, অবশ্যই এসে আমাদেরকে দেখাবেন, কারণ তাহলে ভেতরে আরও কিছু বড় সমস্যা রয়েছে, যে সমস্যাটাকে কিন্তু চিকিৎসা করতে হবে, ওষুধ খেতে হবে, এবং সঠিক ওষুধ খেয়ে পার্মানেন্টলি সেটাকে কিন্তু ঠিক করতে হবে। আর যদি স্মোক করার হ্যাবিট থাকে সেটাকে এখন বন্ধ রাখুন। আমি একটু হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আরেকটি নাম্বার 9830235557। এই দুটি নাম্বার আপনারা অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ মাধ্যম এটাকে বলে, একদম হেল্পিংয়ের মাধ্যমে আপনি কিন্তু সব কিছু জেনে যেতে পারছেন, ডিটেলসটা জেনে যেতে পারছেন এনবিপি সম্বন্ধে, কোন চেম্বারে আসলে আপনার সুবিধা হবে, সব কিছু ডিটেলস জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আমরা এবার একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব মানুষরা এসেছেন এবং তারা কতটা উচ্ছ্বসিত, কতটা আনন্দিত, একটা মানে এই রোগমুক্ত জীবন পেয়ে তারই কিছু ঝলক আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো, তারই কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অবশ্যই আপনারা দেখুন, এবং আমরা আবার বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
আপনার নাম? তাপসী দাস, কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারে পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, আচ্ছা। পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের মধ্যে। 15 দিনের ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? রানীহাটি। কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ, অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে।
এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব পেশেন্টরা এসেছেন দূর দূর প্রান্ত থেকে এবং কাছের বন্ধু বা সবাই যারা এসে ভীষণভাবে যারা উপকৃত হয়েছেন, তাদের কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা এক্সাইটেড আপনারা দেখতেই পারলেন। সত্যিই তাই, খুব ভালো লাগে যখন নিজেকে একটু সুস্থ সবল সতেজ জীবন যখন আমরা ফিরে পাই। তখন নানান কঠিন রোগ, নানান জটিল রোগ নিয়ে যারা এসেছেন, তারা আজ যে কতটা তারা আনন্দিত সেটা মনে হয় মানে যার হয় সে একমাত্র বোঝে। সেই পেশেন্ট বা তাকে আর এখন আমি রোগী বলবো না, সে এখন সত্যি একজন মানে কি বলবো সুস্থ সবল সতেজ একটি জীবন তারা ফিরে পেয়েছেন। খুব ভালো লাগে, সত্যি তাই। তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের একটা কথা বলাই, যেটা যে রোগকে কখনো পুষবেন না, রোগটিকে নিয়ে বসে থাকবেন না। যে কোনো সমস্যা হতেই পারে। আমাদের এই যে পলিউশন যুগে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, সেই রোগ থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অর্থাৎ আয়ুর্বেদীয় চিকিৎসার মাধ্যমে যে কতটা মানুষ উপকৃত হয় তারই যে ঝলকগুলো আপনাদের ছোট ছোট ক্লিপিংসগুলো দেখায়, এটা তো মানে সামান্যতম। এইরকম অসংখ্য মানুষ যারা আসছেন ভীষণভাবে তারা সুস্থ হয়ে, মানে যারা হয়তো হুইল চেয়ারে এসছেন তারাও কিন্তু এখন হেঁটে চলে তারা বেড়াতে যেতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পাচ্ছেন। ইভেন আরও যারা এই যে পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, নানান যে সমস্যা, কিডনিতে স্টোন, আপনারা সেটা দেখছেন নিজের চোখে, আপনারা প্রমাণস্বরূপ তারা দেখতে পাচ্ছেন যে কতটা তারা একটি কিডনির স্টোন, সেই স্টোনটিকেও কীভাবে রিমুভ করতে পেরেছে তারা। মানে সব কিছুতে তারা সাকসেসফুল। সেই সাকসেসফুল ডক্টরদের নিয়েই আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু একবার টপমোস্ট জায়গায় পৌঁছে গিয়েছে। শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও তারা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সত্যি খুবই ভালো লাগে যখন আয়ুর্বেদ চিকিৎসা ন্যাচারাল ওয়েতে যখন মানুষ ন্যাচারালভাবে বেঁচে থাকে। আমরা অবশ্যই সেই সব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আমি একটু জানাবো, যারা এই চেম্বারগুলোতে রয়েছেন, কোন কোন চেম্বারে আপনারা তাদের পেয়ে যাচ্ছেন আমি একটু এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। একেবারে নামগুলোকে মেনশন করে জায়গাগুলো বলে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া মেছেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার। এছাড়া কিন্তু বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল। এছাড়া আপনারা কিন্তু আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং দিল্লিতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়াও আপনারা বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আজকের আমাদের ডক্টর গেস্ট ডক্টর, যিনি আজকে এসেছেন, যিনি আপনাদের অ্যাডভাইস দিচ্ছেন সুন্দরভাবে। এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং রায়গঞ্জে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আপনারা পাচ্ছেন ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু জামশেদপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবং আপনারা তো জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অবশ্যই কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেটা আপনারা জানেন। এবং সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা সেখানে সর্বক্ষণ থাকেন। এবং কলকাতার মধ্যে যেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি, শোভাবাজারে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনেও পেয়ে যাচ্ছেন চেম্বার। ডক্টরদেরও সেখানে বিভিন্ন ডক্টররা রয়েছেন। এছাড়া হাওড়াতে হলো শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, যিনি কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের যেটা গুড নিউজ আমরা দিচ্ছি, আমরা সেটাকে আরেকবার আমি বলে দিচ্ছি, যেটা ওপেনিং হচ্ছে সামনে, শীঘ্রই ওপেনিং হচ্ছে, সেটা হলো গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, হাওড়া, শ্যামপুর এবং ক্যানিং। এগুলো আপনাদের অবশ্যই আমরা মেনশান করে দেবো, ডেটগুলো আমরা মেনশান করে দেবো। হেল্পলাইন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার হেল্পলাইন নাম্বার বলে লেখা রয়েছে। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার
নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মধ্যে আপনারা বিশদভাবে জানতে পাচ্ছেন আপনাদের হেল্পিং নাম্বার, যেটা হলো এর সাহায্যে আপনার ডিটেলসটা জানতে পাচ্ছেন কোন ডাক্তারবাবু কখন কোথায় পেয়ে যাচ্ছেন, এবং যদি আগে কোনো ট্রিটমেন্ট করে থাকেন, কোনো চিকিৎসালয়ে যদি ট্রিটমেন্ট করে থাকেন, তারও রিপোর্ট আনতে হবে কি হবে না, বা আনতেই হবে, এনে তারপরে কিন্তু তারা সেটা ডায়াগনোসিস দেখে নেবেন, দেখে নিয়ে তারা ডায়াগনোসিস করবেন এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো আমাদের এই যে ফাঙ্গাস ইনফেকশন, তারপর বা এক্সিমা বা এইগুলো আমরা অনেক সময় আমরা শুনি যে আমাদের শরীরে বিভিন্ন রকমের লাল সার্কেল করে যে দাগগুলো হয়, সেটা মারাত্মক জায়গায় পৌঁছে যায়, সেটাকে আমরা অনেক সময় গোপন রাখার চেষ্টা করি, কিন্তু সেটা আর গোপন রাখতে পারি না, এতটা সেটা মর্মান্তিক জায়গায় পৌঁছে যায়, সেই বিষয়ে আমরা একটু জানবো। দেখুন, এই যে দাঁত, এটা আমরা দাঁত নামে তো আমরা পরিচিত, এই জিনিসটাকে দেখবেন যে ওটা কি হয়, গোল গোল হয়, মানে চারিদিকে যেন ছোট 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 ফুসকুড়ির মতো হয়ে একটা সার্কেল তৈরি করে দেয়, ঠিক আছে, গোল। এবং সেটা কি হয়, খুব ইচিং করে, মানে প্রচণ্ড চুলকোয়, এত বেশি চুলকোয় যে তখন না চুলকে থাকা যায় না, এমন পরিস্থিতি কিন্তু হয় এক একজনের। এবং এটা একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, মানে আমাদের যেমনি ব্যাকটেরিয়া ভাইরাস আছে তেমনি ফাঙ্গাস বলে একটা জীবাণু আছে, তো তার থেকে ইনফেকশনটা হয়। এর বৃদ্ধি পায় কখন, কোনো স্যাঁতস্যাঁতা জায়গায়। ধরুন দেখা যায় বেশিরভাগ আমাদের যে প্রাইভেট পার্টসগুলো আছে, আমাদের যে ইনার পরি, ঠিক আছে, সেই সব জায়গায় যদি ইনারটা ভেজা থাকে অথবা পরিষ্কার না থাকে, এবং দেখা যাচ্ছে যে খুব বেশি ঘাম হচ্ছে, আপনি চেঞ্জ করলেন না, একটা দুবেলাতে একটাই পরে থাকলেন, অথবা দেখা যাচ্ছে পরের দিন একটাই ইনার পরলেন, এই সব সময় দেখা যায় এগুলো কিন্তু বেড়ে যায় এবং তৈরি হয়, এবং হতে হতে এরকম চুলকোয় যে মানুষ তখন ঠিক থাকতে পারে না, পাগলের মতো করতে থাকে, একটা কোনো অয়েনমেন্ট এনে লাগালে সেই মুহূর্তে হয়তো ওই চুলকনির ব্যাপারটা কিন্তু কমে গেল, কিন্তু আলটিমেটলি কিন্তু জিনিসটা সেরে যায় না। এটার জন্য যদি পার্মানেন্টলি আপনার সারাতে হয় তাহলে কিন্তু মেডিসিন ইনটেকও করতে হবে, ঠিক আছে, ইনটেক না করলে হবে না। আরেকটা পাশাপাশি এটার দাদের আরেকটা ব্যাপার রয়েছে কি, ধরুন আপনার যেসব গামছা ইউজ করছেন, টাওয়েল ইউজ করছেন, সেগুলো ধরুন আরেকজনে ইউজ করছে, বা অনেক সময় ধরুন আপনি এমন কোনো হোটেলে গিয়ে থাকলেন যেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ঠিক আছে, সেখান থেকেও কিন্তু ছড়াতে পারে। এগুলো মাথায় রাখবেন যখন কোথাও যাবেন। তার জন্য কি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছাড়া যাওয়া উচিত না, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা, নিজের গামছা টাওয়েল নিজের পোশাক আশাক নিজেই পরা উচিত, অন্য কারোটা পরা উচিত না, নিজেরটা দেওয়া উচিত না। কারণ এগুলো শুধু ওই পার্টে হয় না, দেখা যাচ্ছে ঘাড়ের মধ্যে হচ্ছে, কারো হাতের মধ্যে হচ্ছে, পায়ে হচ্ছে, যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। তো এগুলোকে মেনটেন করতে গেলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শুকনো রাখতে হবে শরীরটাকে, ভিজায় স্যাঁতস্যাঁতাভাবে রাখা ও যাবে না। এটা বেশিরভাগ ছড়ায় দেখা যায় যে গরমকালেও হয়, বর্ষাকালেও বেশি হয়, এই দুটো ব্যাপারে। হ্যাঁ, তবে যে শীতকালে হবে না তারও কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আমি তো তাই বললাম যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। আর এর ট্রিটমেন্ট আছে আমাদের এনবিপিতে, এখানে এলে কিন্তু এর একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। নাহলে কিন্তু দেখা যাবে প্রত্যেক বছরই বিভিন্ন সময় আপনার এটা হতে থাকবে, আপনি ওষুধ লাগাবেন, কিছুদিন কমবে, ওষুধ বন্ধ করবেন, আবার কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি রাজকুমার দাস বলছি, বাগনান থেকে। কি সমস্যা বলুন? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমি এই দুপুরে মানে বাইরে বেরালে, মানে বাইকে ইয়ে করলে দেখি মানে মাথা যন্ত্রণা হয় প্রচন্ড পরিমাণে, রোদে বেরালেই। বাইরে রোদে বেরালেই মাথা যন্ত্রণা হয়? কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ, এটা হয়ে গেল 1 বছর পেরিয়ে গেল। আচ্ছা, আপনার কি রোদে কাজটা বেশি হয় নাকি ছায়ার মধ্যেই থাকে? হ্যাঁ, রোদে একটু বেশি করে। আচ্ছা, কোন জায়গায় ব্যথা করে? মাথার কোন জায়গায় ব্যথা করে? এই উপরে মানে সামনের যে ইয়েটা। হ্যাঁ, কপালে, একদম কপালের। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আর আপনার কি ঠান্ডা লাগার ধাত আছে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, এই যে যাদের ধরুন ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তাদের কিন্তু কফ তৈরি হয়, ঠিক আছে, কফটা বেড়ে যায়। কফ সবার, শ্লেষ্মা সবার শরীরেই রয়েছে, শ্লেষ্মা না থাকলে আমাদের অনেক কাজ হবে না। দেখুন, আমাদের নাকের মধ্যে যে মিউকাস থাকে ওটার কাজ কি, বাইরে থেকে যে ধুলোবালিগুলো যায় সেগুলোকে আটকে দেয় যাতে আমাদের লাংসে না যেতে পারে।
আমাদের যে খাদ্যনালী তার মধ্যেও একটা মিউকাস মেমব্রেন থাকছে। কেন? মিউকাস মেমব্রেন না থাকলে আমরা যে গিলছি সেটা কিন্তু স্লিপ কেটে স্টমাকে যাবে না, রাস্তায় আটকে যেতে পারে। এর জন্য বলে না, অনেক সময় দেখবেন বলে ঘুম থেকে ওঠার পর চট করে কোনো খাবার খেয়ে নেবে না, আগে একটু জল খেয়ে নাও। অবশ্যই জলটা খেয়ে নেওয়া উচিত যাতে ওই জায়গাটা পরিষ্কার হয়, স্লিপারি থাকে। এবং জলটা কেমন খেলে সবচেয়ে ভালো? জলটা কিন্তু হালকা গরম জল খেলে সবচেয়ে ভালো ঘুম থেকে ওঠার পর। তো এই জিনিসটা কিন্তু থাকে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এগুলো বেড়ে যাচ্ছে। যখন যাদের এই মিউকাসগুলো বেরায় তাদের তখন দেখা যায় কফ তৈরি হয় বুকে, এবং সাইনাস পয়েন্টস, এই জায়গাগুলো আমাদের বলা হয় সাইনাস পয়েন্ট, এই জায়গাগুলোতে দেখা যায় কফ গিয়ে জমে যায়। সেটা কিন্তু একটা এক্স-রে করলে বোঝা যায় সেখানে ওই কফটা জমে আছে কিনা। এটা হচ্ছে আমরা দেখব যে সেখানে জমে আছে কিনা। কিন্তু যখন আপনি কিভাবে বুঝবেন, দেখবেন যখন ঠান্ডা লাগলো, বিশেষ করে এটার সাথে ঠান্ডা লাগাটা রয়েই যায়, এবং অনেকের দেখা যাচ্ছে 12 মাসই থাকে প্রবলেমটা। রোদে গেলে কিন্তু ব্যথা হবে, টন 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 করে ব্যথা হবে জায়গাগুলোতে। বা ধরুন বাইরে কাজ করছেন, একটু বেশি পরিশ্রম করে ফেলেছেন, ওই জায়গাগুলো ব্যথা হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন, যখন ঠান্ডা লেগে থাকে তখন যখন এই সব জায়গায় কফগুলো জমে, তখন আপনি যখন মাথাটা নিচু করবেন দেখবেন খুব ব্যথা করছে, কামড়ে ধরছে যেন ব্যথাটা। এইগুলো কিন্তু হয়, এগুলোকে আপনার ট্রিটমেন্ট করতে হবে, নাহলে সাইনোসাইটিস বলে এটা, ঠিক আছে? সাইনাস গ্ল্যান্ডগুলো যখন ইনফ্লেমেশন হয়ে যায় তখন এই প্রবলেমটা হয়। এটাকে ঠান্ডা লাগানো প্রথমে যাবে না আপনার, তার জন্য ওখানে যাতে ঠান্ডা না লাগে তার জন্য প্রোটেকশন নিতে হবে শীতকালে। অতিরিক্ত রোদে যাওয়ার আগে ছাতা ব্যবহার করুন, তাহলে ব্যথাটা করবে না। তারপরে রেগুলার ভেপার নেওয়া শুরু করুন, নাক দিয়ে যাতে টেনে টেনে ভেপারটা নেবেন। ভেপারটা যেহেতু গরম থাকে, যখন ও ওই জায়গাগুলোতে গিয়ে পৌঁছবে ওই জায়গার কফটা যেটা জমে থাকে সেটাকে পাতলা করে দেবে, তরল করে দেবে। দেখবেন ভেপার নিলে অনেক সময় নাক দিয়ে কিন্তু জল বেরাতে থাকে, কারো কফ বেরোতে থাকে, কারণ হচ্ছে ওই যে ভেপারটা ভেতরে গেলে ওখানে কফটা থাকলে সেটাকে ডাইলিউট করে দেয়, পাতলা করে দেয়, তরল করে দেয়, তখন নাক দিয়ে ওটা বেরায়। এটা গেল। তো আপনি কিভাবে মেনটেন করবেন, এবং এর প্রপার ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদে। এই রোগটাকে ফেলে রাখবেন না, এটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকলে কিন্তু সমস্যা দেখা দেয়। আমাদের যে কি বলবো ইএনটির ব্যাপারটা, ইয়ার, নোজ, থ্রোট, এই তিনটে কিন্তু খুব লিঙ্ক আছে, ঠিক আছে? অনেকের দেখা যায় শুনবেন যে কফ হয়ে এমন জমে গেছে যে কানে কফ জমে গেছে বলে, তার মানে ওটা খুব ডেঞ্জারাস কিন্তু, ঠিক আছে? নাকের থেকে ওই জায়গায় চলে যাচ্ছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই কোনো রোগ ফেলে রাখবেন না, আপনি তাড়াতাড়ি নিয়ে আসবেন। আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, মেডিসিনের ট্রিটমেন্ট হবে, যদি দরকার পড়ে পঞ্চকর্মার কিছু ট্রিটমেন্ট আছে। নাসিয়াম বলে একটা প্রসিডিওর হয় পঞ্চকর্মায়, যেটাই কিন্তু এটাতে খুব ভালো রেজাল্ট দেয়। তো এরকম অনেক কিছু আছে, আপনার ওটা নিয়ে চিন্তা করতেই হবে না কি ট্রিটমেন্ট হবে, কিভাবে হবে, কি হবে। আপনি শুধু আসবেন, সমস্যা নিয়ে এখানে ট্রিটমেন্ট করাবেন, সমস্যাটা সমাধান করে চলে যাবেন। একদম। আমরা আরও সে বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছিলাম। বলুন। আমি আমার মানে বেবির নিয়ে আমার কোশ্চেন আছে। আমার বেবির বয়স হলো 2 বছর বয়স, মানে প্রায় ঠান্ডা লাগছে, আর মানে কিছু খেতে মুখে দিতেই চাইছে না, মানে কিছু খেতেই চাইছে না। আচ্ছা, বেবির মানে ঠান্ডা কি সব সময় লাগছে না এবার লেগে গেছে? না, পুরো না না, লেগেই আছে না, মানে ধরো 2 দিন ভালো, তো তারপরে আবার ঠান্ডা লেগে গেল, তারপরে আবার 2 দিন মাঝখানে ভালো, আবার ঠান্ডা লেগে যায়। আপনারা তখন কি করেন যখন এরকম ঠান্ডা লেগে যায়? তখন কি করা হয়? বেবিকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়? আমি এমনি মানে এলোপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, এবারে ওষুধ টষুধ খাওয়াচ্ছি, ভালো হয়ে যাচ্ছে। তারপরে আবার কিছুদিন পর মানে 2 দিন পর মানে ঠান্ডাটা কমে গেল, 2 দিন ভালো, তারপরে আবার ঠান্ডা লেগে এলো। দেখুন, ও কি তোলা খাবার খায়? তোলা মানে কৌটোর খাবার খায়? হ্যাঁ, কৌটোর খাবার। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের ইমিউনিটি তৈরি হয় আস্তে আস্তে, বয়সের সাথে সাথে ইমিউনিটিটা বাড়ে, ঠিক আছে? প্রথম যেটা করতে হয়, মায়ের দুধ কিন্তু অবশ্যই সেবন করাতে হয়, এইটা এক মাথায় রাখবেন। আমরা মানুষ ছাড়া সবাই কিন্তু, সব পশুরা কিন্তু নিজের মায়ের দুধ খায়। আমরা কি করি? গরুর দুধ কিনে খাই, ঠিক আছে? মায়ের দুধের মতো বিকল্প কিচ্ছু নেই, এটা মাথায় রাখবেন। তো চেষ্টা করবেন বাইরের ওই তোলা খাবারগুলো না খাওয়াতে, মাকে খাওয়ান ঠিক মতো। মাকে খাইয়ে মায়ের দুধ যাতে পর্যাপ্ত পরিমাণে হয়, সেই বাচ্চা যাতে ফিড করতে পারে, এটা হচ্ছে প্রথম।
দ্বিতীয় কথা হচ্ছে ঘরোয়া খাবার খাওয়ানোর চেষ্টা করুন। যেটা আপনি বাইরে থেকে কৌটোর মধ্যে চালের গুঁড়ো কিনে খাওয়াচ্ছেন সেটার থেকে অনেক বেশি হেলদি হবে যদি আপনি আপনার বাচ্চা খেতে পারে ঘরোয়া খাবার। এবং খাবারগুলো টেস্ট বদলে বদলে দিতে হবে, নাহলে বাচ্চারা একরকম টেস্ট খেলে ওটা পছন্দ করে না। বিশেষ করে যেহেতু ওদের মিষ্টি, মুখটা মিষ্টি থাকে, তাই মিষ্টিটা ওরা বেশি পছন্দ করে না। দেখবেন একটু নোনতা কিছু দিলেই ওরা জিভে চাটবে, ঠিক আছে? তো ঘরোয়া খাবার খাবেন, তেল মশলা একদম কম, হালকা মতো করে খাওয়াবেন, কিন্তু ঘরোয়া খাওয়াটার চেষ্টা করুন। আরেকটা বলি, বাচ্চা বাইরের খাবার খেলে দেখবেন খুব মোটা হয়। মোটাটা কিন্তু হেলদি না, ওটা কিন্তু খুবই খারাপ, ঠিক আছে? বাচ্চা মোটা হচ্ছে মানে বডিতে ইনফ্লেমেশন আসে, মানে ফোলা ভাব চলে আসছে। এই ইনফ্লেমেশনটা কিন্তু খারাপ। দেখবেন যারা বেশি যাদের বাচ্চা বেশি মোটা তাদের নিঃশ্বাসের অনেকেরই কষ্ট হয়, ঠিক আছে? কারণ হচ্ছে তাদের নিঃশ্বাস নিতেই কষ্ট হয় এবং ইমিউনিটি কমতে থাকে তাদের। তো এইটার দিকে খেয়াল রাখুন, ঘরোয়া খাবার খাওয়ান। এখন থেকে ধরুন অনেক বছর আগের কথা বলছি, যখন ধরুন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মায়েরা বিশেষ করে ঘরোয়া খাবারটাই প্রেফার করতো। ঘরের অনেক কিছু আছে যেগুলো খাওয়ালে আপনার বাচ্চা সঠিক স্বাস্থ্যকর হবে, শক্তি বাড়বে, ইমিউনিটি বাড়বে, অটোমেটিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। এবং ইমার্জেন্সি কিছু হলে অবশ্যই বলবো আপনার যে চাইল্ড স্পেশালিস্ট তাকে দেখিয়ে নেবেন। হ্যাঁ, এইবার আমাদের যদি আপনি চান সেই বাচ্চা আস্তে আস্তে ইমিউনিটি ডেভেলপ করুক, ভবিষ্যতে যাতে কোনো রোগ না হয়, তার শক্তি বাড়ে, সব কিছুর জন্যই বলবো আয়ুর্বেদ চিকিৎসা আছে। এখানে অনেক বাচ্চাদের যেমনি ভ্যাকসিনেশন থাকে এমনি মডার্ন মেডিসিনে এখানেও কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, ঠিক আছে? সেই পদ্ধতিগুলোও কিন্তু আপনারা করাতে পারেন, তাতেও কিন্তু আপনার দেখবেন বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার যে আমরা বাচ্চাকে ছোটোবেলাতে যেভাবে মানুষ করব দেখবেন সে বড় হয়ে সেরকমই থাকবে। আজকাল এমনিতেই দেখবেন পলিউশন চারিদিকে ভর্তি, এর থেকে দেখুন ব্রিদিং প্রবলেম শুরু হয় বিভিন্ন বাড়িতে, কিন্তু আমরা দেখি ফেস করতে হচ্ছে এগুলো, কিন্তু উপায় নেই। আপনি তো একটা বাড়ি ছেড়ে চট করে অন্য কোথাও চলে যেতে পারছেন না, কিন্তু তার পাশাপাশি অন্য প্রোটেকশানগুলোর যদি আমরা দিতে পারি আর ওটা ছোটোর থেকেই করতে হয়, তাহলে দেখবেন বড় হয়ে সে ভুগবে কম, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর এখন তো খেলার ব্যাপারটা কমেই গেছে, চেষ্টা করবেন যতটা আরেকটু বড় হলে তার সাথে খেলার মধ্যে রাখতে, যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি হয়, যাতে সূর্যের আলোর সামনে সে বেশি যেতে পারে। এগুলো আগে ছোটোবেলায় যেমনি তেল মেখে রৌদ্রের আলো দেওয়া হতো, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে তারপরে সেই জলটাকে গরম করে স্নান করাতে হতো। এখন তো গিজারের দিন চলে এসছে, আমরা গিজারে স্নান করাই, ঠিক আছে? বাড়ির ভেতরেই রাখি, এবং মাসাজের ব্যাপারটা সবাই তো করেও না, ঠিক আছে? তো তার বদলে কি হচ্ছে, ময়শ্চারাইজার ক্রিম এগুলো লাগিয়ে দিচ্ছে বাচ্চার গায়ে, ওটা না, ঠিক আছে? যাই হোক, পরামর্শ চাইতে হলে বা যদি দেখাতেও চান আমাদের এখানে, আপনি একবার আমাদের হেল্পলাইনে কল করে নেবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেইভাবে এসে বাচ্চাকে দেখাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রকৃতির কাছে, প্রকৃতির সাথে যত বাচ্চাকে রাখতে পারবেন, এবং বড়রাও আমরা যারা আছি যতটা ওদের প্রকৃতির কাছে থাকবো তত কিন্তু বেশি সুস্থ হবে। একদম। আমি আরেকবার একটু ডাক্তারবাবুদের নাম এবং মেনশন করে দিচ্ছি, অবশ্য জায়গাগুলো জানিয়ে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ডক্টরদের মেনশন করে দিচ্ছি। খড়গপুরে কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, গঙ্গারামপুরেও ডক্টর এ হালদার পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং বোলপুরও বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং
এবং ডিব্রুগড়েও ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। এছাড়া আপনারা যে কলকাতার মধ্যে গেলে যেই জায়গাগুলো পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন এবং বেলুড়া বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর পি শর্মাকে। হেল্পলাইন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9830235557 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে যাচ্ছেন এবং কোথায় কোথায় ওপেনিং হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে কোথায় কোথায় সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, ধানবাদে এবং হাওড়া, শ্যামপুর এবং ক্যানিংয়ে হচ্ছে। আমরা ডেটগুলো অবশ্যই মেনশন করে দেবো পরবর্তী নেক্সট প্রোগ্রামে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, কি সমস্যা বলুন? আপনি টিভি সাউন্ডটাকে 0 করে কথা বলুন, মিউট করে কথা বলুন, ঠিক আছে? টিভি সাউন্ডটা বলুন 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 কি বলছেন, সমস্যাটা বলুন। সমস্যাটা বলুন। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি টিভিটাকে মিউট করে অফ করে, টিভির সাউন্ড অফ করে কথা বলুন। মাথায় খুশকি উঠছে, হচ্ছে চুল উঠছে, তাই তো? কতদিন ধরে হয়েছে? 6 মাস ধরে। কোনো চিকিৎসা করেছেন? আচ্ছা, শুনতে থাকুন আপনি। দেখুন, এই যে চুলের সমস্যাটা, মাথায় প্রচন্ড খুশকি হলে কিন্তু চুল পড়বে, এটা কিন্তু একটা নিয়ম। এবং তার থেকে অনেক সময় দেখা যায় ড্যান্ড্রাফ যেটা খুশকি বলছি, এটার থেকে কিন্তু বুকে, পিঠে, কপালে বিভিন্ন র্যাশও বেরোয়, সেগুলোও কিন্তু ক্ষতিকারক। তো এই যে খুশকিটা, এটা কিন্তু আপনার কমাতে হবে। খুশকির অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট কিন্তু আমাদের কাছে আছে। অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা যখনই আপনি নেবেন, নেয়ার পর কিন্তু দেখা যাবে যে আপনার আস্তে 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 এই প্রবলেমটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাচ্ছে। না হলে শুধু শ্যাম্পু মেখে কিন্তু লাভ হবে না। তার পাশাপাশি আমাদের কিছু সিরাম আছে, লোশন আছে, যে লোশনগুলো অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, ওই লোশনগুলো আপনি ব্যবহার করবেন। হেল্পলাইন নাম্বারে কল করে আপনি নিজের বাড়িতে বসেই কিন্তু অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টগুলো। একটা ফাইল ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে কতটা আলাদা, ঠিক আছে? বাজার চলতি যে প্রোডাক্টগুলো তার থেকে কতটা আলাদা প্রোডাক্টটা একটা ফাইল ইউজ করলেই বুঝতে পারবেন। এবং এটা আপনার মেনটেনেন্সের কাজ করবে। তার সাথে সাথে যদি আপনি চান যে পার্মানেন্টলি খুব তাড়াতাড়ি এই ড্যান্ড্রাফটাকে কমিয়ে নিতে, তাহলে আমাদের এখানে ট্রিটমেন্ট আছে। আমাদের কাছে এসে ট্রিটমেন্ট নিলে এটা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। একদম। ডাক্তারবাবু, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু জানবো যে এই অনেক সময় দেখা যায়, এটাকে আমরা বলবো স্কিন ডিজিজকে অনেকটা জেনেটিক, এই যে একজিমা বা এইগুলো যখন আমাদের রোগ তৈরি হয় বা শরীর থেকেই তো আমাদের রোগটা তৈরি হচ্ছে, কিন্তু এটাকে আমরা কখনো বলবো যে আমাদের বংশানুক্রমে চলে, এটা অনেকটা এর প্রভাব পড়ে? দেখুন, যদি কোনো জেনেটিক বলতে হয় আমাদের কিছু যে জিনস আছে, বিভিন্ন যে জিন আছে, সেই জিনটা আমার বাবা মার থেকে আমার মধ্যে প্রবেশ করেছে কিনা আর সেটা অ্যাক্টিভ হয়ে আছে কিনা, তাহলেই জেনেটিক বলা যেতে পারবে। কিন্তু ওটা কি, ওটা চান্সেস থাকে, হবেই যে কোনো 100% গ্যারান্টি বলে কেউ বলতে পারে না, হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এবার আমি যদি ধরুন জেনেটিক, অনেকে বলছে ডায়াবেটিকটা জেনেটিক, বাবা মার আছে, হবে, এটা তো আমরা শুনতে পাই। কিন্তু দুজন ধরুন ছেলে, বাবা মায়ের দুজন ছেলে, বাবা মার দুজনেরই কিন্তু ডায়াবেটিক। এবার সেক্ষেত্রে দুজন ছেলে বা দুজন ছেলে মেয়ে দুজনেরই যে হচ্ছে তা তো নয়, হয়তো কারো হচ্ছে কারো হচ্ছে না, কারো আগে হচ্ছে কারো পরে হচ্ছে। এটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমরা যদি নিজেদেরকে মেনটেন করতে পারি ঠিক মতো, সঠিকভাবে নিয়ম মেনে চলতে পারি, আমাদের ইমিউনিটিটা বাড়াতে পারি, তাহলে দেখবেন অনেক রোগ আসবে না। শুধু স্কিন ডিজিজ বলে নয়, অনেক রোগ আসবে না। তাই জেনেটিক বলেও সেটাকে হাত তুলে দিলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। তার চিকিৎসা আছে, চিকিৎসা করাতে হবে। একদম। আমরা অবশ্যই আবার ফিরে আসবো আবার নতুন একটু টপিক নিয়ে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং তাদের হাত ধরুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরলেই আপনারা কিন্তু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের নমস্কার।